This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ইউনূস বাংলাদেশের গণশত্রু। সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি যেটা জানি সেটা করি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানে হাজির ঠোঁটকাটা, রোববার ঠোঁটকাটা। আমি শুভজিৎ আপনাদের সঙ্গে। কথায় বলে চিরকাল কারো সমান নাহি যায়, তা বলে ৮-৯ মাসেই খেলা ঘুরে গেল? এ প্রশ্ন করব না? পদ্মাপাড়ের এহেন দশা দেখে এ প্রশ্ন জাগবে না বলুন? আমি ঠোঁটকাটা, আমার মনে সব প্রশ্ন জাগে, আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করি। ফলে প্রবল চাপে যে মোহাম্মদ ইউনূস, ফলে সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, ওই ক্ষমতার স্বাদ কেউ পেয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এটা লোভ লালসা কাজ করে, যে কারণে যেন তেন প্রকারেণ গদি একেবারে আঁকড়ে রাখতে চান নোবেলজয়ী ইউনূস মশাই। মরিয়া হয়ে কত চাল বিভিন্নভাবে তিনি চালতে চাইছেন, আপনারা দেখছেন। প্রত্যেকটা মুহূর্তে সে আপডেট আমরা দেখাচ্ছি, আর সেই আপডেট দেখেই তো ঠোঁট কাটা সে প্রশ্ন করবেন। কিন্তু সব চালই ইউনূস বাবু মাঠে মারা যাচ্ছে। ব্যাস, আর কি? কট্টরপন্থীদের মন পেতে এবার ভারত বিরোধিতার জিগির তুলতে হচ্ছে এই মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের মাটিতে সশস্ত্র জঙ্গিদের দাপাদাপি। পার্বত্য চট্টগ্রামে প্রকাশ্যে দেখা যাচ্ছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। চট্টগ্রামের বান্দরবন এলাকায় মায়ানমারের জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মি, বান্দরবনে অস্ত্র হাতে রোহিঙ্গা বাহিনী তাদের ঘুরতে দেখা যাচ্ছে। ভারত সীমান্তে তারা কোনো নতুন ছক কি তৈরি করার চেষ্টা করছে? এই বাংলাদেশের এটা কি কোনো নতুন ছকের প্রকৌশল? সে প্রশ্ন কিন্তু উঠছে। যদি একটু ভৌগোলিক অবস্থানটা দেখি তাহলে জানেন আপনারা যে সীমান্তের মানে মিজোরাম সীমান্ত যদি দেখি তাহলে খুব ভালোভাবে একবার কল্পনা করুন, সেই সীমান্তের খুব কাছে একটা পার্বত্য চট্টগ্রাম, এবং এই পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা, সেখানেই প্রকাশ্যে মায়ানমারের জঙ্গি সংগঠন মানে আরাকান আর্মির দাপাদাপি দেখতে পাওয়া যাচ্ছে অস্ত্র প্রশিক্ষণ। সেখানে কারা? আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যাদেরকে সংক্ষেপে আরসা বলা হয়। আর এই সবই চলছে, যা বললাম, এই সবই চলছে বাংলাদেশ সেনার চোখের সামনে। এখানেই প্রশ্নটা, ইউনূস প্রশাসন দেখেও দেখছে না। ওয়াই? কেন ইউনূস প্রশাসন জঙ্গিদের এহেন অস্ত্র প্রশিক্ষণ দেখেও দেখছে না? যে কারণে আপনাদের প্রশ্ন আমি ঠোঁটকাটা আরো একবার করছি, তাহলে কি ভারতের বিরুদ্ধে নতুন কোনো ছক বাংলাদেশের? আসুন একটু বিস্তারিত দেখি। পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ, তাই বাংলাদেশের মাটিতেই জঙ্গি গোষ্ঠীদের প্রশ্রয় দিতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। পার্বত্য চট্টগ্রামের মায়ানমারের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মির ওয়াটার ফেস্টিভ্যাল বাংলাদেশ সেনার সামনেই। এটা গত 16 এবং 17 এপ্রিলের ছবি। ভারতের মিজোরাম মায়ানমার সীমান্তে থানচি রেমাকৃতে আরাকান আর্মির উৎসব। বাংলাদেশ ভূখণ্ডের অন্তরে সীমান্ত থেকে 10 কিলোমিটার ভিতরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায়, আর তার কাছেই চট্টগ্রামের বান্দরবনেরই
নাইক্ষংছড়ি লেবুছড়িতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। তাহলে ভারত সীমান্তে কোনো নতুন ছক বাংলাদেশের? ভারতের এখানে মিজোরামের সীমান্ত, অন্যদিকে পাশে রয়েছে মায়ানমার এবং আরেকদিকে মাঝখানে বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অংশটা, সেই পার্বত্য চট্টগ্রাম, এই এখানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামের একদিকে হচ্ছে থানচি রেমাক্রি এলাকা। এই থানচি রেমাক্রি এলাকা ভারতের মিজোরাম এবং মায়ানমার সীমান্ত থেকে খুব কাছে, বাংলাদেশের মাটিতে ভেতরে, আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটারের ভেতরে। সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে আরাকান আর্মি উৎসব করছে, ওয়াটার ফেস্টিভ্যাল। এবং তার ঠিক উল্টো দিকে বান্দরবানের আরেক দিকে, যেটা কক্সবাজার উপকূল সংলগ্ন অংশ, সেখানে নাইকাছড়ি লেমুছড়ি, সেখানে দেখা যাচ্ছে আরসার মতো সংগঠন, তারা প্রকাশ্যে সেখানে কুচকাওয়াজ করছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। পার্বত্য চট্টগ্রামকে ঘিরেই দাপাদাপি জঙ্গিদের। সিকিউরিটি করিডোর হিসেবে যথেষ্ট ভালনারেবল এই অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার। ফলে এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা কিন্তু ভারতের পক্ষেও একটা চূড়ান্ত, আমি বলবো ভারতকে সতর্ক থাকতে হবে। উদ্বেগ আরো বাড়ছে যখন দেখা যাচ্ছে আরাকান আর্মির ওয়ার ফেস্টিভ্যালে উপস্থিত বাংলাদেশের সেনাও। আরাকান আর্মি সেখানে তারা ওয়াটার ফেস্টিভ্যাল করছে এবং সেখানে বাংলাদেশের সেনাবাহিনী উপস্থিত রয়েছে। আরাকান আর্মির মেজর এবং লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিকরা রয়েছে। তাহলে কোথাও কি বাংলাদেশ কোথাও আরাকান আর্মিকে আশ্রয় দিচ্ছে? আরাকান আর্মির সঙ্গে মাখামাখি বাংলাদেশ সেনা। আবারও সেই পার্বত্য চট্টগ্রামেই অবাধে প্রশিক্ষণ নিচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। অথচ আরসার অন্যতম মাথা আতাউল্লাহকে সম্প্রতি গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। তাহলে আতাউল্লাহকে গ্রেফতার কি লোক দেখানো? উল্টে পিছন থেকে আরসাকে প্রশ্রয় দিয়ে ভারত বিরোধী কোনো ছক কষছে ইউনূস সরকার? সবই কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর লিখে দেওয়া চিত্রনাট্য মেনে? পার্বত্য চট্টগ্রামে অবাধ গতিবিধি এই মায়ানমার জঙ্গিদের। বাংলাদেশি সেনার আধিকারিকরাও আরাকান আর্মির ফেস্টিভ্যালে উপস্থিত থাকছে। এরপরে ইউনূস বলবেন যে তিনি কিচ্ছুটি জানেন না। এটা ভাবা সম্ভব? আপনি বলুন তো। অবাক আমি হচ্ছে এখানে, আপনারা তো আরো বেশি হবেন আশা করি। অথচ এই চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে দিয়েছিল কে? ভারত। আর এখন ইউনূস সেই ভারতের অবদান অস্বীকার করছেন। অকৃতজ্ঞতার এহেন নিদর্শন সম্প্রতি কেউ দিয়েছে বলে আমাদের জানা নেই। অন্তত ইউনূসের ভারত বিরোধিতার আরও একটা উদাহরণ, নিকৃষ্ট উদাহরণ বলছে এটাকে। চট্টগ্রামের শিল্প তালুকে ভারতের অবদান অস্বীকার করছেন। মিরসরাই ইকোনমিক জোনে ভারতের অবদান অস্বীকার করছেন। $115 মিলিয়ন ঋণ নিয়েও ভারতের অবদান অস্বীকার করছেন। মুজিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে ভারত সাহায্য করেছিল। হাসিনা জমানায় $115 মিলিয়ন ঋণ মঞ্জুর করে ভারত, সেটা অস্বীকার করছে। ফলে বুঝতেই পারলেন ভারতের অবদান মানতেই চাইছেন না ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন মানতে চাইছেন না? কেন আবার শান্তির নোবেলজয়ী ইউনূস এখন পাকিস্তানের পুতুল হয়ে গিয়েছেন? সেই কারণেই কি এখানে অস্বীকার? দেখুন, এ প্রশ্ন পরিস্থিতি তুলছে, আমরা তুলবই, আমি তো তুলবই। আর সেই কারণেই বাংলাদেশের মাটিতে অবাধ বিচরণ দেখতে পাওয়া যাচ্ছে আইএসআই এর। ভারত বিরোধী ষড়যন্ত্রর একটা প্লট তৈরি করা হচ্ছে, একটা স্ক্রিপ্ট বানানো হচ্ছে। যে কারণে কিছুক্ষণ আগে আপনাদের ওই মানচিত্রের কথা বলছিলাম, পার্বত্য চট্টগ্রাম, সেখানেও জঙ্গিদের দাপাদাপির ছবি প্রকাশ্যে আসছে সেনার সামনে। আর এই সব দেখেও চুপ করে রয়েছেন শান্তির নোবেলজয়ী। তার এই শান্তি পালন খুব একটা ভালো ঠেকছে না। সংগতভাবেই একদিকে দেখা যাচ্ছে আরাকান আর্মি, আপনারা যেটা দেখালেন, আরেকদিকে দেখা যাচ্ছে রোহিঙ্গা গোষ্ঠী, আরাকান সালভেশন আর্মি, এদের উপস্থিতি এবং বাংলাদেশের সেনার উপস্থিতি, এই সবে মিলিয়ে একটা প্রশ্ন অবশ্যই সামনে আসে যে তাহলে বাংলাদেশ কি কোনো নতুন ছক কষছে? দুষ্টের ছলের অভাব হয় না। এখন সেই স্বরূপই দেখাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। শেখ হাসিনার দেশত্যাগের পর পদ্মাপাড়ে জাঁকিয়ে বসেছে কট্টরপন্থীরা, আর ইসলামাবাদের ইশারাতেই নাচছে ইউনূস প্রশাসন। গত বছর ডিসেম্বরেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ ইউনূস। ধীরে ধীরে বাংলাদেশে উপস্থিতি বেড়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। বাংলাদেশের মাটি ব্যবহার করা হচ্ছে ভারত বিরোধী নানা কাজে। বাংলাদেশের সক্রিয় পাকিস্তানের আইএসআই,
গোয়েন্দা সূত্রে খবর, ঢাকার পাকিস্তান দূতাবাসে ভারতের বিরুদ্ধে চক্রান্তের ছক কষা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে গোপন বৈঠক করেছে কট্টরপন্থী জামাত। বৈঠকে ভারতের উত্তর পূর্ব রাজ্যে সন্ত্রাস চালাতে ষড়যন্ত্র করা হয়েছে। উত্তর পূর্বের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে অস্ত্র সাহায্য করতে চায় আইএসআই। পহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্ত এখন টেনশন। সেই আবহেই ভারতের উত্তর পূর্বে 20 নজর ইউনুস ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমানের। রিটায়ার্ড মেজর জেনারেলের মন্তব্য, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। রিটায়ার্ড মেজর জেনারেল তো ইউনুসের গোপন অভিসন্ধির কথাই বলছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. পাকিস্তানকে খুশি করতে ইউনুসের মুখে ভারতের উত্তর পূর্ব দখলের কথা। অপারেশন সিঁদুরে কোমর ভেঙেছে পাকিস্তানের, দেখেও শিক্ষা নেননি ইউনুস, নাকি গদি বাঁচাতে ভারত বিরোধিতাই হাতিয়ার নোবেল জয়ীর? বুঝলেন, ক্ষমতায় থাকতে ভারত বিরোধিতাই ইউনুসের হাতিয়ার। কিন্তু তাতে খেলা কি ঘুরবে? ডিসেম্বরের ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেই হবে, এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের সেনাপ্রধান, ওই দেশের সেনাপ্রধান। কিন্তু ইউনুস মানছেন কই? আরও অন্তত 1 বছর তিনি এই যে লোভে পড়ে গিয়েছেন, ক্ষমতা ভোগের লোভ, আরও 1 বছর অন্তত সেই ভোগ তিনি চালিয়ে যেতে চাইছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে এমনটা ইউনুসের দপ্তর জানিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতেই আরও চাপ বাড়ালো বিএনপি। এবার স্পষ্ট বার্তা দিয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। কি বলছেন তিনি? আসুন পরপর বলি আপনাদের। ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমানের। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয় বলছেন তারেক রহমান। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য, এ কথাও বলছেন তারেক। আর কি বলছেন? আর বলছেন এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। তাহলে আবাদও প্রবাদের শরণাপন্ন হই, ওই কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, সকলে ছিছি করছে, অথচ কানে তোলার নামই করছেন না। এটা নির্লজ্জ বহিঃপ্রকাশ ছাড়া কি বলবো আমার অন্ততপক্ষে জানা নেই। আপনাদের অন্য কোনো শব্দবন্ধ জানা থাকলে প্লিজ ব্যবহার করতে পারেন, আমাদের জানাতেও পারেন। দেশে নির্বাচন করাতেই চাইছেন না ইউনুস, আর ঘরে ঘরেই লেগে গিয়েছে ঝগড়া। সেনাপ্রধান বনাম ইউনুস তরজা, এখন তরজা না, দ্বন্দ্ব শব্দের ক্ষেত্রে ব্যবহার করি, দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে লেগে গিয়েছে ইউনুসের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্পষ্ট বার্তা, ডেডলাইন ডিসেম্বর, তার মধ্যেই করাতে হবে নির্বাচন। নির্বাচন করাতে চাপ বাড়াচ্ছে বিএনপিও। অবস্থা এমনই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়া পাশে কাউকেই পাচ্ছেন না ইউনুস। কিন্তু ক্ষমতার গদি অত সহজে ছাড়বেন কি নোবেল জয়ী? তবে ইউনুসের কোনো ছলাকলায় ভুলতে রাজি নন বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব চরমে। উল্টে সেনা অভ্যুত্থানের আঁচ পেয়ে ওয়াকার উজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা ইউনুসের বারবার। গত 48 ঘন্টায় অন্তত 7 বার যোগাযোগের চেষ্টা করে ইউনুসের দফতর, কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান কোনো সাড়া দিলেন না। গদি বাঁচাতে ইউনুস কম চেষ্টা করছেন না। দিন কয়েক আগেই তো পদত্যাগের খবর ভাসিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বছর দিয়ে কি করবোটা কি আমি 10 বছর দিয়ে? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে। আমি যেটা জানি সেটা করি। মুখে বললেন বটে, তবু ভবি ভুলল কই? ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতেই এখন গলা চড়ছে ওপারে। তাহলে 8-9 মাসেই কি খেলা ঘুরে গেল? শেখ হাসিনাকে যারা স্বৈরাচারী বলেছিলেন, এখন তাদের চোখেই ইউনুস ভিলেন। এই আবহেই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কক্সবাজারে মার্কিন সেনা। ইউনুস প্রশাসন বলছে সমুদ্র সৈকতে দমকল কর্মীদের প্রশিক্ষণ দিতে মার্কিন সেনা, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য কি? কক্সবাজারের কাছেই অবস্থিত সেন্ট মার্টিন আইল্যান্ড,
আর সেখানে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে প্রশ্নটা তুলেছেন শেখ হাসিনাই। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না। কিন্তু আজ কি দুর্ভাগ্য, এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো, মানে এত বড় চিটিং করবে সেটা তো আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। ওই যে কিছুক্ষণ আগেই আমি আপনাদের বললাম না, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, গোদে ছাড়তেই নারাজ ইউনূস। যে কোনো প্রকার ভোট এড়ানোর চেষ্টা, কোনোভাবেই তিনি ভোট হতে দেবেন না। অথচ গত বছর অগাস্টে কি হলো, শেখ হাসিনা দেশ ছাড়লেন, তারপর বিদেশ থেকে মোহাম্মদ ইউনূস ফিরলেন, দেশে ফিরেই স্বপ্ন দেখালেন বাংলাদেশকে। মনে নেই আপনাদের? সেই দিন তিনি কি বলেছিলেন? দ্বিতীয় স্বাধীনতা পেল নাকি দেশ। জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। শুনলেন সেদিন কি বলেছিলেন মোহাম্মদ ইউনূস। অথচ 8 থেকে 9 মাসেই মোহভঙ্গ ইউনূসে এখন আর আস্থা রাখতে পারছেন না সেখানকার মানুষ। আজ খালেদা জিয়া পুত্র তারেক রহমান তিনিও তো বললেন ডিসেম্বরের মধ্যে ভোট করাতেই হবে, তবু গড়িমসি ইউনূসের। এই আবহে শান্তির নোবেল জয়ীর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ। সজীবের অভিযোগ বিস্ফোরক, বড়। আসুন একটু বড় করে দেখি এবং আপনাদের দেখাই। বিগ বল পিসিআরকে প্লে করতে বলবো। সজীব ওয়াজেদের কি বলেছেন তিনি? কুর্সিতে বসেই নিজের নামে থাকা সব মামলা খারিজ করে নিয়েছেন ইউনূস। নেক্সট, শ্রম আইন লঙ্ঘন করেছেন, অর্থ পাচার সহ ইউনূসের সব মামলা খারিজ করেছেন। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার কর মকুব করিয়েছেন ইউনূস। নেক্সট, গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা 25% থেকে 10% করিয়ে দিয়েছেন। ভাবুন একবার। তার অভিযোগ, কেন বললাম বিস্ফোরক, গ্রামীণ ট্রাস্টে 700 কোটি টাকা বেআইনি হস্তান্তর করেছেন ইউনূস। সজীব ওয়াজেদ অভিযোগ করছেন। নেক্সট, ঘনিষ্ঠদের সরকারি পদে যথেচ্ছ নিয়োগ করেছেন তিনি, মানে যথেচ্ছ স্বজন পোষণ করেছেন, তার মানে একটার পর একটা। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় মাথায় আসে, তার কারণে এই যে গ্রামীণ ব্যাংকের কথা উঠলে আপনারা ভাবুন একবার, 2006 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সম্মান, শান্তির সম্মান, এবং সেটা এই গ্রামীণ ব্যাংকের সঙ্গে। তারপর কি শুরু করলেন? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল, একেবারে কেউটে বেরিয়ে পড়া যাকে বলে। কলকাতা পুলিশের এএসআইকে গাড়ির ধাক্কা, তদন্তে এক বাংলাদেশি গ্রেফতার। ফলে বাংলাদেশ লিঙ্কটা নানাভাবে আসছে। পুলিশকে ধাক্কা মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশিকে। ধৃত আজাদকে লুকিয়ে রাখতে সাহায্য করায় গ্রেফতার আরও একজনকে। নেজাট থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলী শেখকে। ধৃত আজাদকে দীর্ঘদিন লুকিয়ে থাকতে সাহায্য করেছে সে, অভিযোগ এমনটাই। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে লাইসেন্স, আধার কার্ড, জাল নথি এবং বেশ কিছু লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে, বেশ কিছু আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। কালীঘাট থানার পুলিশ প্রথমে একটি দুর্ঘটনা মামলায় আজাদ শেখকে গ্রেফতার করে। পরবর্তীতে তার নথি যাচাই করতে গিয়ে দেখা যায় সে আদতে বাংলাদেশি। তাকে জেরা করে জানা যায় যে সে উত্তর 24 পরগনার নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের বাড়িতে বাংলাদেশ থেকে আসার পর লুকিয়েছিল। জাফরকে সে তার দাদা পরিচয় দিয়ে সমস্ত ভারতীয় নথিপত্র বানায়, অর্থাৎ আধার কার্ড এবং প্যান কার্ড সে ওই জাফরকে তার নিজের দাদা পরিচয় দিয়ে করেছিল। একই সঙ্গে জাফরের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে এই সমস্ত নথি বানিয়েছিল। সেই সূত্রেই একজন বাংলাদেশিকে লুকিয়ে রাখা এবং বিনা পাসপোর্টে প্রবেশ করে লুকিয়ে রাখার অভিযোগে জাফরকেও গ্রেফতার করেছে পুলিশ, কালীঘাট থানার পুলিশ। এবং এই দুজনকে জেরা করে এই যে নথি, অর্থাৎ তার লাইসেন্স এবং বাংলাদেশি নথি কিভাবে তৈরি করলো, কিভাবে বিনা যাচাই একজন বাংলাদেশির কাছে ভারতীয় নথি পৌঁছলো, এই সংক্রান্ত ঘটনার তদন্ত শুরু করেছে কালীঘাট থানা। ক্যামেরা সমরের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে যে প্রশ্নগুলো তুললো সে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এভাবে কিন্তু অনেক কিছু ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশের মারফত অনেক দুশ্চিন্তা ঢুকে যাচ্ছে, অনেক সমস্যা ঢুকে যাচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে এই যে প্রবল একটা অস্থিরতার
পরিস্থিতি চলছে আপনারা জানেন, এবং এহেন অস্থিরতা পরিস্থিতির মধ্যে সেখানকার মানুষজন কতটা অস্থির হয়ে থাকেন সে কথা ইতিহাস বলছে, নতুন করে আর বলার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রবল অস্থিরতার কারণে আমাদের এদেশের চিন্তা বেড়ে যাচ্ছে। তার কারণ অনুপ্রবেশ তুমুল বাড়ছে। পুলিশের হাতে 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। রিসেন্ট খবর আপনাদের বলছি, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের পর কিভাবে ধরপাকড় শুরু হয়েছে আপনারা জানেন। প্রত্যেকটা রাজ্যের কাছে কীরকম নির্দেশ গিয়েছে আপনারা জানেন। গুজরাটে ধরপাকড়ের ভয়ে মুর্শিদাবাদে পালিয়ে এসে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তিনি, গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক দালালকে। মুর্শিদাবাদের গৌরীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। একটি গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশ গিয়েছে যে অনুপ্রবেশকারীদের বাইরে পাঠিয়ে দেওয়া, ঘাড় ধাক্কা দিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া, এই যে প্রসেসটা, এই প্রসেসটা তারা সমন্বয় ছাড়া হতে পারে না। ফলে প্রত্যেকটা রাজ্যের কাছে এইভাবে নির্দেশ গিয়েছে, সেই রাজ্যের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এই তৎপরতায় ধরপাকড় বেড়ে গিয়েছে এবং এই ধরপাকড়ের ফল হিসেবে এখনো পর্যন্ত পুলিশের হাতে 8 জন বাংলাদেশি গ্রেফতার মুর্শিদাবাদের গৌরীবাগ এলাকা থেকে। স্পেসিফিক্যালি মুর্শিদাবাদের গৌরীবাগ এলাকার কথা এখন আপনাদের বলছি, এবং বিভিন্ন জায়গা থেকে এই খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, গুজরাট থেকে তারা ভয়ে পালিয়ে আসে। ভয়ে পালিয়ে আসার পর তারা এই মুহূর্তে পুলিশের জালে। ফলে এই অনুপ্রবেশ আটকানোর জন্য তৎপরতা যথেষ্ট বাড়ছে। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা তো দিনভর আপনাদের দেখাই। সেই খবরগুলো আপনাদের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রতিনিধিত্ব করি আমি টোটকাটা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।